অতিরিক্ত মদ পানেই মৃত্যু হয়েছে তাদের। আহ্বান করব আপনাদের মাধ্যমে, যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন, এবং ভেজাল মদ পান করলে এই ধরনের দুর্ভোগ হতে পারে সেইটা যেন তারা মনে রাখে। এটা কোনো কলকাতা বা বাইরের দেশের কোনো ভিডিও না, এটা আমাদের বাংলাদেশেরই এক্স স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিও, যেখানে সে পাবলিকদের উৎসাহ দিচ্ছে মদ খাওয়ার জন্য। এখন আপনি হয়তো মনে করতে পারেন এই ভিডিও নিচে কমেন্টে পাবলিক মনে হয় তাকে ইচ্ছা মতন ধুয়ে দিছে, তাই না? কিন্তু না, পাবলিক আরো উল্টা জিজ্ঞেস করতেছে যে মদের দাম কেন এত বেশি, আর একটু কমান, বা আমরা কোথা থেকে মদটা আরো ভালোভাবে কিনতে পারবো উইদাউট হ্যাসেল। विरोधी नहीं हूँ, लेकिन ड्रिंक कुछ नहीं करती। ड्रिंक के साथ आप किलो सामान खाते हो, प्रॉब्लम वहाँ है, उससे फैटी लिवर हो रहा है। हाँ, आपने 2 पैग पिए, 1 किलो पनीर खा के साथ में, या मुर्गा खा के, बकरा खा के, या साथ में आप काजू खा जाते हो, इतने सारे पनीर खा जाते हो, बादाम खा जाते हो, तो वो सामान बुरा है भैया, दारू बुरी नहीं है। এরকম অনেক মানুষ আছে যারা এইসব বিষয় নিয়ে খুবই ভুলভাল তথ্য দিয়ে থাকে জাস্ট বিকজ অফ এগুলাকে নর্মালাইজ করার জন্য, এবং নর্মালাইজ করলে কি বা লাভ তাদের দোষ দিয়েও কোনো লাভ নেই যদি জিনিসটা একদম গোড়া থেকেই নষ্ট হয়ে থাকে। কেউ কেউ ড্রিঙ্কস করছে, কেউ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাইছে, কেউ কেউ করে নাই, সাথে আসছে। অভিযোগটা বাচ্চারা তো এখানে খালি ভারে অন্য কিছু খাইতে আসে না, ভারে তো ধরেন মানুষ অন্য অন্য ভালো জিনিসও খাইতে আসে। নর্থ সাউথের একজন স্টুডেন্ট বারে গিয়েছিল ড্রিঙ্কস করার জন্য, এবং পুলিশরা যখন তাদেরকে ধরে তখন তার মা এরকম একটা বক্তব্য দেয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে স্টুডেন্টদের থেকেও সবচেয়ে বড় দোষ ছিল কিংফিশারের, কারণ স্টুডেন্টদের কাছে কিন্তু লাইসেন্স ছিল না, এবং লাইসেন্স না থাকার সত্ত্বেও কিংফিশাররা তাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছিল। আর হ্যাঁ, এই লাইসেন্সের ব্যাপারে যেহেতু আসছি, তাহলে একটু এই ভিডিওটা দেখে আসেন। আমার লাইসেন্স আছে, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা। এই ভিডিওটা যখন যমুনা টিভি তাদের ফেসবুক পেজে আপলোড করেছিল তখন তো পাবলিকদের তরফ থেকে একদম ম্যাসিভ একটা রিয়াকশন পাওয়া যায়, যেখানে সবাই তাকে গালাগালি করছিল, এবং অপরপক্ষ আবার এটা নিয়ে ডিসকাস করতেছিল যে মেয়েটার দোষী বা কি, মেয়ের কাছে তো লাইসেন্স ছিল, তাহলে তাকে এভাবে ধরে হ্যারাসমেন্ট করার মানেটাই বা কি। আর এই লাইসেন্স জিনিসটা বাংলাদেশে এতটাই ফাকড আপ হয়ে আছে, আপনি জানলে একদমই অবাক হয়ে যাবেন। আর এদেরকে এত মদ কে সরবরাহ করছে, এবং বাংলাদেশে কেই বা এই মদের বিজনেস রমরমা করে চালাচ্ছে, এগুলো সবই আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। ট্রিস্টেন্স যে ছোটবেলা থেকেই ভালো একজন ছেলে ছিল, এবং আচার আচরণের দিক দিয়ে অনেক ভালো একজন ছেলে ছিল, কিন্তু সমস্যা একটা ছিল, সেটা হচ্ছে ছোটবেলা থাকাকালীন সে সবসময় প্রতিনিয়ত দেখতো যে তার বাবা এবং মা সবসময় ঝগড়া করতো, এবং মাঝে মাঝে তো এমন অবস্থা যেত যে তার বাবা তার মাকে মারধরও করতো, এবং এগুলো সহ্য করতে না পেরে একদিন ট্রিস্টেন্সের মা পুলিশকে কল দেয় এবং তার বাবাকে ধরে নিয়ে যায় পুলিশ। এবং ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, ট্রিস্টেন্স অনেক বড় হয়ে যায় এবং সে ফ্যামিলির সাথে ভালোই আচরণ করে, সব সময় হাসি মুখ নিয়ে ফ্যামিলিদের সাথে এনজয় করে, কথা বলে, এবং অনেক ধার্মিকও ছিল। খাবার খাওয়ার সময় অবশ্যই দোয়া দুরুদ পড়ে তারপর গিয়ে তারা খাবারে হাত দিত বা খাবার খেত। এবং দেখতে দেখতে সে কলেজ থেকে ভার্সিটি লাইফে উঠে যায়, এবং ভার্সিটি লাইফে তার অনেক বন্ধু বান্ধব হয়ে ওঠে এবং অনেক আড্ডাবাজিও হয়। কিন্তু হঠাৎ লক্ষ্য করা যায় যে তার ভিতর অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। যে বান্দা কখনো ফ্যামিলির সাথে আড্ডা না দিয়ে তার দিন কাটতো না, সেই বান্দাই হঠাৎ একলা একলা থাকা শুরু করে দিয়েছে, এবং মদের বোতল আনা শুরু করে দিয়েছে। এবং তার ফ্যামিলিতে তার মা এবং তার বোন এটা বুঝে উঠতে পারতেছিল না যে এত টাকা সে কই পাইতো, কারণ তাদের ভাষ্য মতে ট্রিস্টেন কোনো জবও করতো না বা কোনো পার্ট টাইম কাজও করতো না যে এত টাকা পাবে এতগুলা বোতল মদ আনার জন্য। এবং ধীরে ধীরে তার ভিতর অনেক পরিবর্তন আসা শুরু হয়ে যায়। সে সবসময় তার ভাই বোনদের সাথে খেলাধুলা করতো, যেখানে সেখানে সে আর তার ভাই বোনদের সাথে তেমন একটা আড্ডা বা মেলামেশা করে না, এবং যেখানে সে খাবার খাওয়ার সময় দোয়া দুরুদ পরে তারপর গিয়ে তার খাবার দাবার শুরু করতো, সেখানে সে সেটাও বাদ দিয়ে দিয়েছিল, এবং বলতে গেলে একটা উশৃঙ্খল জীবনযাপন পালন করতেছিল। এবং তার ফ্যামিলির ভাষ্য মতে সে প্রতিদিন 60 ওজেড ভোডকা কনজিউম করত। এবং আপনাদের জন্য যদি এটা একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমি আপনাদের জন্য একটু ভেঙে বলে দিচ্ছি, 60 ওজেড মানে সে প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা বোতল সে একলাই কনজিউম করত, যেখানে WHO এর আর্টিকেল অনুযায়ী আপনি যদি কোনো প্রকার ভোডকা না পান করেন বা কোনো প্রকার অ্যালকোহল যদি না খান, তাহলে সেটাই হচ্ছে আপনার জন্য সেফ। কারণ আপনি দেখবেন অনেকে অনেক সময় বলে যে কতটুকু পরিমাণ অ্যালকোহল আমি পান করলে আমি সেফ থাকবো, বা কতটুকু পরিমাণে অ্যালকোহল আপনি যদি খান তাহলে আপনি সেফ থাকবেন। কিন্তু WHO এর আর্টিকেল অনুযায়ী আপনি যদি কোনো প্রকার অ্যালকোহল বা মদ্যপান না করেন তাহলে আপনি সেফ। যদিও পরবর্তীতে ট্রিস্টেন তার আগের জীবনে ফিরে আসে থেরাপিস্ট বা রিহ্যাবে গিয়ে। এখন একটা বান্দার অ্যালকোহলিক হওয়ার অনেক রিজনই আছে, বাট আমরা এই ডকুমেন্টারি থেকে
থেকে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ট্রেস্টেন্টের অ্যালকোহল হওয়ার মেইন রিজন হচ্ছে তার ফ্যামিলি প্রবলেম এবং তার ভার্সিটির বন্ধু মহলের সঙ্গ। এখন দেখেন, আপনি যদি ছোটবেলা থেকে ফ্যামিলি প্রবলেম দেখে দেখে বড় হন তাহলে আপনার ভিতরে একটা অশান্তি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি চাবেন যে কিছুক্ষণের জন্য হলেও এইসব অশান্তিজনক লাইফ থেকে একটু স্কেপ মারার জন্য, এবং তখন হয়তো আপনি অ্যালকোহলকেই চুজ করবেন। কারণ অ্যালকোহল এমন একটা জিনিস যেটা আপনাকে শর্ট টাইমের জন্য রিয়েলিটি থেকে স্কেপ করার জন্য সাহায্য করবে। এবং আপনার লাইফেও কিন্তু বন্ধু চুজিং এর অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আপনার বন্ধু চুজিং এর উপর বা ফ্রেন্ড চুজিং এর উপরই আপনার ডিপেন্ড করে আপনার ভার্সিটির লাইফ কেমন যাবে বা কিরকম 4টা বছর আপনি কাটাবেন সেই ভার্সিটিতে। আর হ্যাঁ, এসব জিনিস ফ্যাসিনেটিং শুনতে মনে হলেও যে অ্যালকোহল আপনাকে কিছু সময়ের জন্য একদম অন্য আরেকটা জগতে নিয়ে যাবে এইসব স্ট্রেস এবং ইমোশনাল যুক্ত দুনিয়া থেকে। তো আমার কথা হচ্ছে এট হোয়াট কস্ট? কারণ আমরা সবাই জানি টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। আপনি দুনিয়ার সকল মায়া ভুলে থাকার জন্য সারাদিন এটা খাবেন আর আপনার কিছুই হবে না। প্রফেসর ডেভিড নাট, যিনি একজন ইউকে ড্রাগ স্পেশালিস্ট এবং 2009 সালে সে গভর্নমেন্টের আন্ডারে কাজ করত এবং 2009 সালে সে ভারী লেভেলের একটা স্টেটমেন্ট দেয়, সেটা হচ্ছে অ্যালকোহল আর মোর হার্মফুল দ্যান মেনি ইললিগাল ড্রাগস লাইক কোকেন, এলএসডি। এবং এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে ইউকের গভর্নমেন্ট এবং পলিটিশিয়ানরা খুবই বিচলিত হয়ে পড়ে এবং তারা এই জিনিসটাকে অনেক দাবানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ 2009 সালে গভর্নমেন্ট তাকে তার পদ থেকে বাহির করে দেন। এখন প্রফেসর ডেভিড নাট কি গভর্নমেন্টের সেই পজিশনে থাকাকালীন কোনো ভুল স্টেটমেন্টের জন্য তাকে বের করে দিছিল? না, কারণ গভর্নমেন্ট তাকে ওই পদে এই জন্যই বসে রেখেছিল কারণ যাতে সে ড্রাগ রিলেটেড রিসার্চ করতে পারে। এবং তাদের একটা লিস্ট ছিল এ, বি এবং সি, এবং ওই এ তে, বি তে এবং সি তে কয়েকটা ড্রাগের লিস্ট ছিল। ওইগুলো রিসার্চ করে কোনটা সবচেয়ে বেশি হার্মফুল ওই লিস্টগুলো অদল বদল করার জন্য। এখন এই এ এবং বি এবং সি এগুলো অ্যাকচুয়ালি কি? এখন যত প্রকার ক্ষতিকর ড্রাগ আছে সেগুলোকে এই ক্লাসের মাধ্যমে ক্যাটাগরাইজ করা হয়। যেমন সবচেয়ে ক্ষতিকর ড্রাগগুলোকে ক্লাস এ তে রাখা হয় এবং এর চেয়ে কম ক্ষতিকর ড্রাগগুলোকে বি তে রাখা হয় এবং এর চেয়েও কম ক্ষতিকর ড্রাগগুলোকে সি তে রাখা হয়। এবং মেইন টুইস্ট এখানে, যখন ডেভিড নাট দেখতে পারে যে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সির কোথাও অ্যালকোহলের নাম নেই, তখন সে অ্যালকোহল নিয়ে খুবই ডিপলি রিসার্চ করা শুরু করে দেয় এবং এই রিসার্চটা সায়েন্টিফিক ওয়েতে যাওয়ার বদলে একদম পলিটিক্যাল ওয়েতে কনভার্ট হয়ে যায়। এর মেইন রিজনটা কি? কারণ গভর্নমেন্টরা বা পলিটিশিয়ানরা চাচ্ছিল না ডেভিড নাটের এই বক্তব্যটা বা এই রিসার্চ পেপারটা পাবলিকের সামনে আসুক। এর অনেক রিজনই আছে। এখন প্রফেসর ডেভিড নাট যদি তার এই রিসার্চ পেপারটা পাবলিশ করে দিত তাহলে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে জনগণের কাছে গভর্নমেন্টের পপুলারিটি কমে যেত এবং হয়তো নেক্সট কোনো ইলেকশনে গভর্নমেন্ট কোনো ভোটই পেত না। এবং আরেকটা রিজন এই ছিল যে যদি ডেভিড নাটের রিসার্চ পেপারটা পাবলিশ হয়ে যেত তাহলে হয়তো জনগণরা এই অ্যালকোহলকে ব্যান করার জন্য একটা ডিমান্ড করত এবং তখনকার সময় গভর্নমেন্ট একদম মোটেই প্রস্তুত ছিল না এই অ্যালকোহলটাকে ব্যান করার জন্য, কারণ বেশিরভাগ ট্যাক্স বা রেভিনিউ এই অ্যালকোহলের মাধ্যমে আসতেছিল। মানে বলতে পারেন যে ইকোনমি ডিপেন্ডেন্ট ছিলই হচ্ছে গিয়ে অ্যালকোহলের উপর। এবং ওই টাইমে যদি অ্যালকোহলকে ব্যান করার জন্য ডাক যদি নাও দিত তাহলে এমনটা হতো যে প্রফেসর ডেভিডের ওই রিসার্চের পর হয়তো অনেকে বিচলিত হয়ে যেত এবং কেউ হয়তো আর কোনো বার থেকে অ্যালকোহল নিতই না এবং বারগুলোতে সেল অনেক ডাউন হয়ে যেত, যার ফলে ইকোনমিতে একটা ধাক্কা পড়তো। এবং আমরা যদি 2009 সালের কথা বাদ দিয়ে জাস্ট 2022 বা 23 সালের দিকে তাকাই তাহলে ইউএসএ জাস্ট অ্যালকোহলের মাধ্যমে $9.3 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে জাস্ট ট্যাক্সের মাধ্যমে। সো এটা তো শিওর যে কিছু কিছু দেশ অবশ্যই অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্ট থাকে। যদি অ্যালকোহল চলে যায় তাহলে তাদের ইকোনমিতে একটা বড় সড়ো ইম্প্যাক্ট পড়বেই। সো এত কিছুর ভিতর সেই সময় ইউকের গভর্নমেন্টের যে জিনিসটা সবচেয়ে সেফ মনে হয়েছে সেটা হচ্ছে প্রফেসর ডেভিডকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া। এবং প্রফেসর ডেভিড নাটকে বের করে দেওয়ার পর অবশ্যই একটু প্রোটেস্ট হয়েছে। কিছু সায়েন্টিস্ট এবং কিছু প্রফেসর মিলে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করে এবং বলে যে সরকারের মোটেও উচিত হয়নি এই সায়েন্টিফিক ইস্যুটাকে পলিটিক্যাল ওয়েতে নিয়ে যাওয়ার। কিন্তু কি করে, যেখানে টাকা এসে পড়ে সেখানে পলিটিক কি আর সায়েন্টিফিক কি কিচ্ছুই ম্যাটার করে না তখন। আর হ্যাঁ, টাকা দিয়ে মনে পড়লো 2023 সালের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ পুরো বিশ্বের ভিতর 1 নম্বর এবং এশিয়ার ভিতর 5 নম্বরে আছে এবং যেই ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি নিয়ে আমাদের অবশ্যই গর্ব করা উচিত না। সেটা হচ্ছে মানি লন্ডারিং ফ্রম ড্রাগ
ট্রেড। এবং ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলের তথ্য অনুযায়ী বাংলাদেশে 1 লাখের মতো মানুষ এই ইললিগ্যাল ড্রাগ ট্রেডের সাথে যুক্ত রয়েছে। যাক, আজকের এই ভিডিওতে না হয় ইললিগ্যাল ড্রাগ ট্রেড নিয়ে কথা নাই বলি, যেটা লিগ্যাল হয়ে আছে সেটা নিয়ে না হয় আজকে কথা বলি। এবার 2010-এর দিকে আসা যাক, যখন ডেভিড নাট তার প্রথমবারের মতন রিসার্চ পেপারটা অনলাইনে পাবলিশ করে দেয় এবং সেই রিসার্চ পেপারে দেখা যায় যে একটা গ্রাফ আছে যেখানে সে টপ পজিশনে রাখছে হচ্ছে গিয়ে অ্যালকোহলকে। এবং এটা দেখার পর আপনি হয়তো বলতে পারেন যে এটা কিভাবে পসিবল, এত কিছু ড্রাগের ভিতর অ্যালকোহল কিভাবে টপ পজিশনে থাকে। দেন ওয়েল মাই ফ্রেন্ড, এই গ্রাফটা জাস্ট ইউজারের ক্ষতির উপর বিবেচনা করেই কিন্তু বানানো হয় না। কারণ আপনি যদি গ্রাফের দিকে লক্ষ্য করেন তাহলে সেখানে দুইটা কালার দেখতে পারবেন, একটা হচ্ছে রেড এবং আরেকটা হচ্ছে ব্লু। এখন রেড কালারের মানে হচ্ছে হার্ম টু আদার এবং ব্লু কালারের মানে হচ্ছে হার্ম টু ইউজার্স। ডেভিড নাট এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিছে হার্ম টু আদারকে এবং এর মেইন রিজন হচ্ছে রেগুলেশন নিয়ে। এখন দেখেন, প্রতিটা ড্রাগেরই কিন্তু একটা ক্যাটাগরাইজ আছে, কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা এতে থাকবে, কোনটা আরেকটু কম ক্ষতিকর সেটা বিতে থাকবে এবং যেটা সবচেয়ে কম ক্ষতিকর সেটা সিতে থাকবে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরাইজটা ছিল না, যার ফলে যেগুলোকে ইললিগ্যাল করে রাখছে সেগুলোর এক্সেস কিন্তু মানুষ সহজে নিতে পারবে না এবং নিতে গেলেও খুবই কষ্ট পোহাতে হবে, তারপর গিয়ে কোনোভাবে হয়তো চুরি বাটপারি করে কোনোভাবে এক্সেস নিতে পারবে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে কিনতে পারতেন, যেটার জন্য কোনো রকমের একটা নির্দেশনা বা রেগুলেশন ছিল না, যেটার ফলে হতো কি অ্যালকোহল যে কনজিউম করতো তার থেকে আশেপাশের মানুষের বেশি ক্ষয়ক্ষতি হতো, যেমন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, তারপর ডিভোর্স, রিলেশনশিপ কোনোভাবে নষ্ট হয়ে যাওয়া, আশেপাশের মানুষকে ডিপ্রেশনে ফেলিয়ে দেওয়া। আর এই সকল দিককে বিবেচনা করে ডেভিড নাট এই জিনিসটাকে প্রথম পজিশনে রেখেছে। এবং আপনি যদি জাস্ট রেড কালারটাকে বাদই দেন তাহলে হয়তো অ্যালকোহলের পজিশনটা চতুর্থ পজিশনে এসে যাওয়ার চান্স আছে। এখন দেখেন, আপনাকে অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে যে অ্যালকোহল এতটুকু পরিমাণ খেলে কোনো কিছু হবে না, বা অ্যালকোহলের সাথে যদি একটু পানি বা কোক মিশিয়ে তারপর খান তাহলে কিছু হবে না। কিন্তু আসল কথা হচ্ছে কোনো প্রকার অ্যালকোহল সেবন না করে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এবং এটা কিন্তু আমার কথা না, WHO এর একটা প্রতিবেদনে সাফ লেখা আছে যে নো লেভেল অফ অ্যালকোহল কনজাম্পশন ইজ সেফ ফর আওয়ার হেলথ। এবং তাই না, অ্যালকোহলের মাধ্যমে আপনার ঘুমের ক্ষতি হচ্ছে, লার্নিং প্রসেস স্লো হচ্ছে, আপনার লিভারও নষ্ট হচ্ছে। এত কিছুর পরও পুরো পৃথিবীর কিছু দেশ এই জিনিসটাকে লিগেলি বিক্রি করে যাচ্ছে। জাস্ট 14টা দেশ এটাকে নিষিদ্ধ করে রেখেছে এবং স্যাডলি এই 14টা দেশের ভিতর বাংলাদেশ পড়ে না। হ্যাঁ, আপনি হয়তো চ্যাটজিপিটিতে বা গুগলে গিয়ে সার্চ দিলে হয়তো দেখাবে যে হ্যাঁ বাংলাদেশ এই 14টা দেশের লিস্টে আছে, বাট আনফর্চুনেটলি আপনি যদি ভালোভাবে রিসার্চ করে দেখেন তাহলে নাই। 2015 সালের কথা, ফারিজ রহমান 16 বছরের এই ছেলে গাড়িতে থাকাকালীন স্ন্যাপচ্যাটের মাধ্যমে ছবি তুলছিল এবং সেই স্ন্যাপগুলো তার ফ্রেন্ডের কাছে পাঠাচ্ছিল। কিন্তু হঠাৎই সে দুইটা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে দুইটা রিক্সা চালক এবং একজন যাত্রী এবং একজন পথচারী মোটমাট 4 জন গুরুতর আহত হয় এবং তাদের ডাইরেক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনার পর পুলিশরা সেখানে দ্রুত এসে পড়ে এবং আসার পর যেটা দেখে যে ছেলেটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে গাড়ি চালাচ্ছিল। এবং এই বিষয় রিপোর্টাররা যখন আরেকটু তদন্ত করা শুরু করে এবং দেন পুলিশদের কাছে জিজ্ঞেস করে যে এতদিন পার হয়ে যাওয়ার পরও কেন সেই ছেলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না বা কেস ফাইল করা হচ্ছে না, তখন জবাবে পুলিশরা বলে যে যারা ভিকটিম তারাই তো তাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নিচ্ছে না বা কেস ফাইল করছে না, তাহলে আমরাই বা কেন করব। এবং রিপোর্টাররা যখন ভিকটিমদের কাছে এবং জিজ্ঞেস করে যে আপনারা কেন তাদের বিরুদ্ধে কেস ফাইল করছেন না, তখন তারা বলে যে তারা আমাদের চিকিৎসার খরচ বহন করছে, তাতেই আমরা খুশি। কিন্তু আপনি রিয়েল স্টোরিটা জানেন কেন ভিকটিম এবং পুলিশ দুজন মিলেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি? কারণটা হচ্ছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার আত্মীয় হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা, যার কারণে তাদের বিরুদ্ধে আর কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। এবং 2015 কথাও বাদ দেন, 2024 সালের দিকেও যদি তাকান তাহলেও কি কিছু চেঞ্জ হয়েছে? এত বড় একটা রেভলিউশনের পরও কোনো কিছুই চেঞ্জ হয়নি। এটা এই জন্য বলতেছি কারণ কিছুদিন আগেই কিন্তু একটা ছেলে বুয়েটের 3টা স্টুডেন্টদের গুরুতরভাবে আহত করে এবং যতটুকু শুনছি একজন নাকি সোজা মরেই যায়, তাও সেই ছেলের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয় না। এর মেইন রিজন কি জানেন? কারণ ছেলে ছিল হচ্ছে গিয়ে অবসরপ্রাপ্ত আর্মির একজন ছেলে এবং জাস্ট এই একটা রিজনের জন্যই কিন্তু কোনো সাংবাদিকও এই বিষয় নিয়ে টু শব্দও করেনি। এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তাদের ছেলেদের এবং মাদেরকে নিয়েও খুবই ট্রল করা হয়েছিল, কিন্তু এরপরেও
এত ভাইরাল একটা টপিক নিয়েও কোনো সাংবাদিক এটা নিয়ে কথা বলেনি এবং কোনো পুলিশও এটার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয় নাই। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম এই বাংলার মাটিতে এত বড় একটা রেভলিউশনের পর হয়তো সবকিছু এখন চেঞ্জ হয়ে গিয়েছে এবং তাদের বিচারে বাংলার মাটিতে এখন হবেই। কিন্তু আমি আসলে রং ছিলাম, কারণ বাঙালিরা যতই রেভলিউশন আনুক না কেন এসব জানোয়ারদের কখনো তাড়াতে পারবে না। আর এটা তো সবেমাত্র শুরু। আমরা যদি আরো সচেতন না হই তাহলে এই ড্রিঙ্ক এন্ড ড্রাইভের পরিস্থিতি আরো খুবই নাজেহাল অবস্থায় যাবে। তো এবার চলেন এবার একটু বাংলাদেশের আইনের দিকে তাকানো যাক, যে বাংলাদেশের আইন কি বলে একজন পার্সনকে মদ্যপান করা থেকে বা মদ সেবন করা থেকে। সো বাংলাদেশে সব দেশের মতনই একটা লাইসেন্স আছে, যে লাইসেন্সটা আপনার থাকলে আপনি অবশ্যই মদ পান করতে পারবেন। কিন্তু কত বছর বয়সে আপনি পাড়া দিলে সেই লাইসেন্সটা করতে পারবেন? ক্যান ইউ গেস? 30 বছর, 35 বছর, 40 বছর? বাট ইউ আর রং। সেটার বয়স সীমা হচ্ছে 21 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 21 বছরে পাড়া রাখলে আপনি মদ পান করার জন্য একটা লাইসেন্স ক্রিয়েট করতে পারবেন। তার মানে হচ্ছে একজন কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়াও অ্যালকোহল কনজিউম করে বাসায় বা রাস্তায় শুয়ে বসে থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আর কোনো বার তো লাইসেন্স না দেখেই তাদেরকে ঢুকতে দিয়ে দেয়, এবং অনেক বড় বড় বারও আছে যেখানে কোনো রকমের লাইসেন্সের পরোয়াও করে না, জাস্ট আসলেই তাদেরকে ঢুকতে দেওয়া হয়। যেটার প্রমাণটা আপনারা হয়তো এই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন, যেখানে নর্থ সাউথে কিছু ছেলেপেলেকে গ্রেফতার করা হয় এবং সেই ভিডিওতে সাফ এবং ক্লিয়ারলি বোঝা গেছে যে সেই ছেলেদের কাছে লাইসেন্স না থাকা সত্ত্বেও কিংফিশাররা তাদেরকে ঢুকতে দিয়েছে। আর হ্যাঁ, বাংলাদেশে বার খোলার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যদিও কেউ পরোয়া করে না। তাও বলতেছি, কোন একটা এরিয়াতে যদি 200+ মানুষের কাছে লাইসেন্স থাকে মদ খাওয়ার, তাহলে যে কোনো ব্যক্তি চাইলেই সেই এরিয়াতে একটা বার দিতে পারে। আর হ্যাঁ, বাংলাদেশে এমনই একটা কোম্পানি আছে যারা একচিটিয়া ভাবে ব্যবসা করে যাচ্ছে এই অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে। এন্ড আই হোপ আমার এই ভিডিওটা যারা দেখতেছে তারা হয়তো সুন্দরভাবে গেস করতে পারছে সেই কোম্পানির নাম, সেটা হচ্ছে কেরু অ্যান্ড কো কোম্পানি। এবং আমি যদি তাদের কোম্পানির একটা প্রফিটের হিসাব দিই তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতনই একটা অবস্থা হবে। সেটা হচ্ছে 2022 থেকে 23-এর ভিতর তারা যতটুকু আর্ন করছে জাস্ট 6 মান্থের ভিতর, সেটা হচ্ছে 232.96 কোটি টাকা। এবং আপনি বুঝতে পারতেছেন এই সকল আর্নিং কিন্তু জাস্ট 6 মাসের ভিতর। এবং আপনাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য এটা বলি যে এই অ্যামাউন্টটা হচ্ছে ট্যাক্স ক্লিয়ার করে দেওয়ার পর যা থাকে তা। এবং আপনি জানলে অবাক হবেন, তাদের কিন্তু পাশাপাশি আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে চিনির ব্যবসা। এবং চিনির ব্যবসা থাকার পরেও তারা কিন্তু বছরের পর বছর চিনিতে খুবই লোকসান বয়ে যাচ্ছে। এবং তাদের যে এই লিকুইড ফর্মের যে বিজনেসটা আছে সেটার মাধ্যমে সেটা এতটাই রমরমা ভাবে চলতেছে, সেটা টাকা দিয়ে তাদের লসের পরিমাণটা কভার আপ হয়ে যাচ্ছে। তো এর মাধ্যমে আপনি বুঝতেই পারতেছেন তারা কি লেভেলের একটা বিজনেস করতেছে বাংলাদেশে বসে। হয়তো আপনি অনেকজনকে দেখবেন তারা বলে আমি এগুলো পছন্দ করি না, এগুলো আমি খাই না, কারণ এগুলো হারাম। হয়তো দেখবেন ভিতরে ভিতরে তারাও হয়তো কেরুর থেকে কিনে তারপর খায়। কারণ এত মানুষ যদি ফেসবুকে এসে বলে যে আমি এগুলো খাই না, তাহলে এতগুলো টাকার ইনকাম তারা কিভাবে বাংলাদেশে বসেই করে? জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে পরিবর্তনটা আসবে আমাদের মাধ্যমে। আমরা যদি কিছু না বলি তাহলে কখনোই পরিবর্তন আসবে না। আর এই আমাদেরই এখন উচিত সোশ্যাল মিডিয়াতে বা আদার যারা গভর্নমেন্ট পার্টি আছে তাদেরকে প্রেশারাইজ করা যে এই জিনিসটা যাতে বাংলাদেশে বন্ধ হয়ে যায়। আর এই অ্যালকোহলের কারণে কিন্তু কিছুদিন আগে 3টা বুয়েট ছাত্রের প্রাণ গেছে, এবং সেই বুয়েট ছাত্রের জায়গায় কিন্তু কালকে অন্য কেউ হইতে পারে, এবং ওই অন্য কেউর জায়গায় হয়তো আপনি আর আমি হইতে পারি। তো এই কথাগুলো বিবেচনা রেখেই কিন্তু আমাদের উচিত গভর্নমেন্টের কাছে আবেদন করা বা যারা সমন্বয়ক আছে তাদের কাছে আবেদন করা যে এই বিষয়টা যত দ্রুত সম্ভব সঠিক করা ফেলা। এবং তারা যদি এই জিনিসটা ব্যান নাও করতে পারে, তাও জাস্ট লাইসেন্সটার জন্য কিছু একটা করে। কারণ 21 বছর বয়স হলেই আপনি কিনতে পারতেছেন, এটা কিন্তু একদমই মানা যায় না। কারণ বয়সটা আর একটু বেশি হওয়া দরকার, হয়তো 30 নয়তো 40। একটা 21 বছরের ছেলে কিসেই বা পড়বো, কলেজে নাইলে ভার্সিটিতে? এই ছেলেরা যদি অ্যালকোহলের পিছে দৌড়াইতে থাকে তাহলে আমাদের সামনের ইউথ যে কি হইব তা তো বলারই বাহিরে।